সম্পূর্ণ নতুন করে লেখা হলো বাংলা তথা ভারতে ব্রিটিশ শাসনের সূচনা। ব্রিটিশদের অত্যাচার এবং লুটপাট চলল সমগ্র দেশ জুড়ে, আর তাই ইংরেজ অধীনস্থ ভারতের রাজধানী এই বাংলা থেকেই শুরু হলো প্রত্যাঘাতের প্রথম রণহুঙ্কা। সিপাহী বিদ্রোহ, নীল বিদ্রোহ এবং পরাধীনতার অন্ধকারে জন্ম নিল বাংলার নবজাগরণ, নাড়িয়ে দিল ব্রিটিশ সাম্রাজ্য। কুসংস্কারের অন্ধকারে ডুবে থাকা সমাজকে সংস্কার মুক্ত করতে এই মাটিতে জন্ম নিল বাংলার বীর সন্তানেরা। রাজা রামমোহন রায় রোধ করলেন কলঙ্কিত সতীদাহ প্রথা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন একদিকে বাংলা শিক্ষা প্রসারে আনলেন নবজীবন, পরাধীনতার অন্ধকারে মাথা নিচু করে থাকা জাতির উদ্দেশ্যে বঙ্কিমচন্দ্র লিখলেন আনন্দমঠ। ঘুমিয়ে থাকা এই জাতির মনে অগ্নিসংযোগ করল একটি শব্দপঙ্ক্তি, বন্দে মাতরম, যার আগুন ছড়িয়ে পড়ল সারা দেশে। ঘরে ঘরে জ্বলে উঠল স্বাধীনতা সংগ্রামের আগুন। প্রায় একই সময়ে শহরের অন্যদিকে ইতিহাসের আরো একটি অধ্যায় শুরু হতে চলেছিল, একটি আধ্যাত্মিক অধ্যায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণের মতাদর্শ এবং দর্শন ছড়িয়ে দিয়েছিলেন তার সর্বশ্রেষ্ঠ শিষ্য স্বামী বিবেকানন্দ। সমগ্র বিশ্ব যখন ভারতকে বর্বর, অশিক্ষিত এবং দরিদ্র দেশ হিসেবে দাবি তখন বিশ্বের দরবারে ভারতের প্রাচীন দৈনিক দর্শন এবং আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কামারহাটি বিধানসভার বিধায়ক শ্রী মদন মিত্র মহাশয়। আমি ঋতু কাকিমা এবং পুলিশ পিসিকে অনুরোধ করবো তাকে বরণ করে নেওয়ার জন্য। সকল থেকে মঞ্চের সামনে আসতে অনুরোধ করছি, যারা দূরে দাঁড়িয়ে রয়েছে একটু মঞ্চের সামনে চলে আসবেন। সকলকে একটু মঞ্চের সামনে চলে আসতে অনুরোধ করছি। আদর্শ পণ্ডিত ৭৬তম বর্ষের নিবেদন, বাংলা ও বাঙালি, বাংলা আজ যা ভাবে ভারত তার তা ভাববে, মহামতি পক্ষে দেখছে কথা, সেটাই আমাদের ক্যাচলাইন। আমাদের মধ্যে কামারহাটি বিধানসভার বিধায়ক শ্রী মদন মিত্র মহাশয় উপস্থিত রয়েছেন। তিনি আমাদের পূজার প্রধান পৃষ্ঠপোষক। মঞ্চে আমাদের সভাপতি গোবিন্দচন্দ্র রয়েছে এবং আমাদের পাড়ার কাকিমারা তাকে বরণ করে দিচ্ছেন, টুলু পিসি, ইটু পিসি এবং আরতি কাকিমা। জয় হাত চালিয়ে ছোট্ট একটা উপহার, একটা মেমেন্টো আমাদের পুজো কমিটি এবং রথ উৎসব কমিটির পক্ষ থেকে। আমরা এবার কিছু কথা শুনে নেব আমাদের মধ্যে উপস্থিত বিধায়ক শ্রী মদন মিত্র মহাশয়ের কাছ থেকে। আদর্শ পল্লী পুজো কমিটি প্রত্যেক বছর প্রতিদিনই এই জায়গাটা আমার কাছে খুব পরিচিত এবং নিজের হয়ে উঠছে। তার কারণ যে কোনো প্রোগ্রামে আমি এখানে আসি, গান বাজনা হোক, এক্সিবিশন হোক, দুর্গা পুজো হোক, রথযাত্রা হোক, প্রত্যেকটি ব্যাপারে আমি এখানে এসে জমাবার চেষ্টা করছি।
নিজেও জমি, আপনাদেরও জমি। আজকে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এই মুহূর্তে বাংলা ভাষা এবং বাঙালি এবং বাংলার চলচ্চিত্র, বাংলার সমৃদ্ধি, বাংলার অস্মিতা, এই সব কিছুর উপর একটা আঘাত। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যাই হোক না কেন, আমাদের সামনে বাংলার একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা যদি আমরা রোজ রাত্রিবেলা শোয়ার আগে একটু করে পড়তে যাই, পড়ে শুনতে যাই, দেখবেন সমস্ত প্রবলেম আস্তে আস্তে মুখের ওপর থেকে, চোখের ওপর থেকে কেটে যায়। যেমন ধরুন, এই যে পুজোটা আপনারা করেছেন, এর মধ্যে অনেক মানুষ আছেন যারা বিশেষ একটা জায়গা থেকে এসেছিলেন। জায়গাটার নাম কি ছিল? জায়গাটার নাম ছিল কলকাতার বাগবাজার। প্রথম যিনি এলেন তিনি রামকৃষ্ণ মিশনে গেলেন এবং গিয়ে বললেন যে আমি রামকৃষ্ণ মিশনের মাধ্যমে সমাজের কাজ করতে চাই, আমাকে বাংলা ভাষা, বাঙালি এই সংগঠন রামকৃষ্ণ মিশন, তাতে আমাকে কাজ করতে দেওয়া। রামকৃষ্ণ মিশন বললেন যে আপনার সঙ্গে আমরা সবকিছুতেই একমত এবং আপনাকে আমাদের খুব ভালো লেগেছে, কিন্তু রামকৃষ্ণ মিশনের যে কাজ, যে কাজের জন্য আমরা ব্রতী হয়েছি, কোথাও একটু আপনার লাইনটা আমাদের সঙ্গে পার্থক্য হয়েছে। তাহলে আমি কি করবো এখন? নেবেন না? মানে বলে না, নেব না কেন, কে কাকে নেয়, সবই ঈশ্বরের ইচ্ছা। আপনি এখন আপনার মতো করে কাজ করুন। চলতে চলতে রাস্তা অনেক দূরে হয়তো আপনার সঙ্গে আমাদের দেখা হবে। ভদ্রলোক চলে গেলেন এবং চলে গিয়ে তিনি একটা সংগঠন তৈরি করলেন, তার নাম ভারত সেবাশ্রম। ভারত সেবাশ্রম সংঘের সেই সন্ন্যাসীর নাম প্রণবানন্দ, স্বামী প্রণবানন্দ। দ্বিতীয় একজন আবার একদিন বাগবাজারে গেলেন, মাকে বললেন, মা আমরা বাগবাজারের লোক, আমরা কাজ করতে চাই মা রামকৃষ্ণ মিশনের সঙ্গে, তুমি আমায় কাজ করতে দাও। তখন মা বললেন, আমি তো দেখি না, আমার সব ছেলেরাই দেখে, যাও বাবা ওদের কাছে যাও, ওরা দেখে তোমার সঙ্গে নিশ্চয়ই কথা। ছেলেরা সন্ন্যাসীরা কথা বললেন, কথা বলে বললেন যে আপনার মধ্যে অদ্ভুত সাংগঠনিক ক্ষমতা রয়েছে, অদ্ভুত সাংগঠনিক ক্ষমতা, এবং আমরা দেখতে পাচ্ছি আপনি অনেক দূর অব্দি যাবেন। আপনাকে একটা অনুরোধ আছে, আপনি একটা আলাদা প্ল্যাটফর্ম থেকে কাজ করুন, পরে আমাদের সঙ্গে দেখা হবে। সেই ভদ্রলোক চলে গেলেন, চলে আর কলকাতায় থাকলেন না, তিনি সোজা চলে গেলেন আমেরিকা। আমেরিকায় গিয়ে তিনি একটা সামাজিক সংগঠন তৈরি করলেন, যার নাম যাকে সবাই প্রভুপাদ বলে তিনি পরবর্তীকালে পরিচিত। সংগঠনটার নাম দিলেন ইসকন। সেই প্রভুপাদ বাবু কোথায় থাকতেন জানেন?
তিনিও বাগবাজারে থাকছেন। তার নাম হচ্ছে অভয় মুখার্জি। এরা সবাই কিন্তু একদিন করে বাঙালি। চলে গেলেন। আমার আরেকজন, তাকে রামকৃষ্ণ মিশন বললেন, তুমি ঢেলে কাজ করো, তোমার কোনো অসুবিধা হবে না, রামকৃষ্ণ মিশন সবসময় তোমার পাশে থাকবে, তুমি মন দিয়ে কাজ করো। এই মুহূর্তে রামকৃষ্ণ মিশন তোমার সঙ্গে এখনই কোনো হাত মেলাতে পারছে না, যে যার নিজের মতো করো, চলতে চলতে একদিন দেখা হবে। তিনিও বাগবাজারের লোক। এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের কাছে তার নাম পরিচিত। তিনি হলেন কাঠিয়া বাবা। যে কাঠিয়া বাবা বিশাল মন্দির আপনারা দেখেছেন, এত বড় মন্দির ইদানিং কালে হয়নি, বিশাল মন্দির। তাহলে কি দেখা যাচ্ছে যে এক একজন বাঙালির মধ্যে এমন একটা অগ্নিস্ফুরণ রয়েছে যে তিনি একা একটা ইস্কন তৈরি করেন, একা ভারত সেবাশ্রম তৈরি করেন, একা কাঠিয়া বাবার মন্দির তৈরি করেন। এরপরে তো বেদান্ত পরিষেবা দিলাম, আমি এতই যাচ্ছি সময়। একবার ওই যে ভদ্রলোক পুরুষ ছিলেন, তার থেকে মহিলা হলেন, আমার বাংলার ঋতুপর্ণ ঘোষ একবার বললেন, বাঙালির সঙ্গে যদি রবীন্দ্রনাথ দুর্গা পুজোটা থাকে তাহলে 10 বছর বাঙালিকে কেউ ঠেকাতে পারে। কবিতা গাওয়া হলো, বাঙালির ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহর নামে রেখে গেছে নিজ কীর্তির পরিচয়। আপনাদের বুঝতে হবে এই বাঙালি জাতটা এত খেলা ফেলার জাত নয়। একটা বাঙালি সারা পৃথিবীতে আর দুটো লোক নেই যার গাওয়া দুটো গান দুটো দেশের জাতীয়। একটা বাঙালির গাওয়া দুটো গান দুটো দেশের জাতীয় সঙ্গীত। তিনি তার জীবনকে উজাড় করে দিয়ে লিখলেন গীতাঞ্জলি, পেলেন নোবেল পুরস্কার। আমরা এত শক্তিশালী, সেই নোবেল পুরস্কারটাই আমরা রাখতে পারলাম, হারিয়ে গেল শান্তিনিকেতনের ভেতর থেকে, এবং এখন অব্দি সেটাও উদ্ধার। আমরা এত কর্মক্ষমতা রাখি, আমরা সরকারে আছি, আমরা অনেক কর্ম করি। যাই হোক, কোন সময় চুরি হয়েছে কি হয়েছে আপনারা সবই জানেন। একটা বাল্মীকি, একটা বাঙালি, তার নাম হয় রামকৃষ্ণ, নয় রবীন্দ্রনাথ, নয় বিবেকানন্দ, নয় কেশব, নয় বিদ্যাসাগর, নয় রামমোহন। কার কথা বলে? একবার শিয়ালদার মেজটা থরথর করে কাঁপছিল, তো সবাই এসে, যে ছেলেটি ছিল বলে, তোমার ঘরে কি হচ্ছে গো? তোমার ঘরের সামনেটা স্পার্ক দিচ্ছে, কাঁপছে থরথর করে। তো বলো, না না না, কিছু না, কিছু না, এমনি। মানে না, তোমায় বলতেই হবে, তোমার ঘরের সামনে দিয়ে আসলেই আমাদের শরীরটা যেন মনে হচ্ছে বিপ্লব স্পন্দিত উঠে, মনে হয় আমিলে। কি হয়েছে, কাঁপছে কেন তোমার ঘরের সামনে? তখন হেসে সেই যুবক উত্তর দিল, আসলে ভগৎ অনেকদিন ধরে আসবে বলছিল, আজকে আমি তাকে টাইম দিয়েছি,
ভগৎ সিং আসবেন। ভগৎ সিং আসবেন পাঞ্জাব থেকে বউবাজারের একটা মেসে দেখা করতে, একজন বাঙালি। সেই বাঙালির নাম কি ছিল? যতীন দাস। আমিও কিন্তু যতীন দাসের আমার গায়েও স্মৃতি আছে, আর আমার এলাকার কনস্টিটুয়েন্সি মেট্রো রেলটার নামই যতীন। আমরা সারাদিনে যে কতবার বলি যতীন দাস থেকে উঠবো, যতীন দাস থেকে নামবো, যতীন দাস থেকে ধরে নে, আমি যতীন দাস থেকে ধরছি, তুই যতীন দাস নেমে যাবি, অর্থাৎ সেটাও কিন্তু একদম বাঙালি। আমি তাই আপনাদের কাছে বলব, আমি সায়নকে বলবো আমি এতে রাজি আছি। এই ইলেকশন হওয়ার আগে, পুজোর পরে পরে বাংলা ও বাংলার বিদগ্ধ বাঙালি সমাজ, এর ওপর একটা ওয়ার্কশপ দরকার হলে আমি বড় জায়গা ব্যবস্থা করে দেবো, যেখানে বৃষ্টি হলে অসুবিধা, সেদিন আপনারা বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম অযান্ত্রিক অব্দি বুঝে, শেষের কবিতা বুঝে নামবার চেষ্টা করেছিলাম, দেখলাম সত্যজিৎ রায় অব্দি নামাই যাচ্ছে না, মানে বাকি প্রোগ্রামগুলো করা যাবে। মানে আমাদের হাতে এত কাঁড়ি কাঁড়ি চকলেট রয়েছে, যে চকলেটগুলোর একটা ফেলা যাবে। আপনাদের বলি আরেকটা কথা, পাশে একটা কোথাও বাঙালির সঙ্গে আলোচনা হচ্ছে, বাঙালি নিয়ে হঠাৎ মনে পড়ে গেল আমার, একদিন বিধানবাবুকে জ্যোতিবাবু চেপে দিয়েছে যে আজকে আমার কথার উত্তর দিয়ে আজ পালানো যাবে না। আপনারা জানেন যে আজকের যে পলিটিক্স আর আগেকার যে বাংলার পলিটিক্স, দুটোর মধ্যে অনেক তফাৎ ছিল। অনেক উচ্চ পর্যায়ে অনেক ওপরের মানুষরা পুজো করত। তো যখন বিবেকানন্দ চেপে ধরেছেন, মাফ করবেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যখন জ্যোতি বসু চেপে ধরেছেন, বাবা জ্যোতি বসু চেপে ধরেছেন বিধানটায়, তোমাকে আজকে যেতে দেবো না আমি, তুমি আমার উত্তর দেবে তারপর। তখন আস্তে আস্তে বিধান রায় বলছেন, জ্যোতি জ্যোতি বলে ডাকতেন, জ্যোতিও বড় ছিলেন, জ্যোতি তোমার কথা শুনে মনে হচ্ছে আমি স্ট্যালিনের সঙ্গে কথা বলছি। উত্তর দিয়ে জ্যোতিবাবু বলেছিলেন, হ্যাঁ স্ট্যালিন হিটলারের থেকে উত্তর চাইছে। এইটা ছিল জ্যোতিবাবু। বিধানবাবু শুনেছেন তাকে ঘিরে আজকে সবাই আসবে সারা বাংলা ঘেরাও করতে। উনি বলছেন আমি যদি ঘেরাও করে তাহলে আমি কি করব, রুগীও দেখতে পারবো না, রুগীরাও তো আসতে পারবে না ঘেরাও হয়ে থাকলে, তাহলে যাই আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই। উনি বাড়ি চলে গিয়ে কন্ট্রোলকে বলতেন ভালোভাবে দেখবে, কারোর জন্য কোনো অসুবিধা হবে বলে উনি নিজের পড়াশোনার মধ্যে ডুবে গেছেন। হঠাৎ ওনার সেক্রেটারি এসে বলছে, স্যার যারা দখল করতে এসছে, ঘেরাও করতে এসছে, তাদের প্রধান নেতা বামপন্থী, তিনি ফোন করেছেন, ফোন করে স্যার বলছেন এক্ষুনি বিধানবাবুকে দাও। আমি বললাম বিধানবাবু তো এসে পড়াশোনা করছে, বলে এত কথা বলতে হবে না, গিয়ে বলো আমি ফোন করছি, বলো আমার নাম, বলো আমি বিধানবাবুর সঙ্গে কথা বলছি। তো গিয়ে বলেছে, শুনে বিধান রায় বইটা রেখে বললেন, উমা ওরা তো আমাকে আজকে ঘেরাও করতে এসছিল, কোনো অসুবিধা হয়নি তো?
কোনো ক্ষতি টতি বিপত্তি বোধ হয়নি কেন? আমার সঙ্গে কথা বলবে কেন? ওরা তো আমার সঙ্গে কথা বলবে না, ঘেরাও করবে বলে এসছে। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। তখন সেই নেতা ধরে বলছেন, আজ বুঝতে পারলাম আপনি সত্যি বিরাট নেতা হয়ে গেছেন, মনুষ্যত্ব বোধ আর আপনার মধ্যে নেই, সেই বিধান আর নেই। ডক্টর রায়, দ্যাট বিধান ইজ ডেড। আপনার বাংলায় এতগুলো লোক